আস্তে আস্তে তারই আঘাতের কারণে শরীর থেকে রক্ত বেরিয়ে সাদা ফ্লোর রক্তে রঞ্জিত হয়। চোখ খোলা রাখতে কষ্ট হয়, তবুও পিটপিট করে তাকিয়ে থাকে সে একটু আশায় বাবা আসবে। কিন্তু বাবা আসে না। আসে নিজের সন্তানকে ছুতে না পারা এক বাবা। খটখট শব্দ হয় সুজুতার। তৃণা আবছা দেখে যাকে সে জেদে চাইতো, ভালোবেসে নয়, কিন্তু আর পাওয়া হলো না। কিন্তু নিজের জেদ সে ধরে রাখতে পারেনি, হেরে গেছে। ঘরের চারপাশ থেকে বেরিয়ে আসে সকল সিকিউরিটি, যারা এত সময় তৃণাকে হ্যালুসিনেশন করতে বাধ্য করেছে। আবরাজ হাঁটু গেড়ে বসলো খুব দূরে। চারপাশে যে রক্ত, মানুষের মৃত্যু মানুষকে কাঁদায়, কিন্তু আবরাজ খান কাঁদছে না। মানুষ যতই পাপ করুক, মৃত্যুর সময় এসব কেউ মনে করতে চায় না, কিন্তু আবরাজ ভুলতে চাচ্ছে না। সেই হয়তো পৃথিবীতে একমাত্র প্রাণী যে হাজারবার নিজে তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইল নিজের এই কাজের জন্য, ক্ষমা না করতে পারার জন্য। এই একটা মানুষ তার জীবনটা জাহান্নাম করে রেখেছিল। অসুস্থ অসুস্থ, আর এই অসুস্থতাই তার মৃত্যুর কারণ হলো। আবরাজ স্লো ভয়েজে বলল, জেদ ভালো, তবে এমন জেদ ভালো নয় যা নিজের সর্বনাশ বয়ে আনে। সারাদিন আব্রাহামের কোনো খবর বা দেখা সাক্ষাৎ পেল না মেহরিন। মনটা কেমন ছটফট করছে। একটু জানতে ইচ্ছে করে তার সরলতার জন্য কি আব্রাহাম তার সাথে এমন বিহেভিয়ার করে, নাকি অন্য কারণ রয়েছে। সামান্য একটু দেরি করেই তো সে রাতে রুমে গিয়েছিল, এর বাইরে তো সে কিছুই করেনি। না আব্রাহামের খারাপ লাগে কিংবা অপছন্দ এমন কোনো কাজ করে, তাহলে বিয়ের 15 দিন হলো না এখনো। এর মধ্যে একদিন রাগও দেখালো। অদ্ভুত, তবে এতগুলো প্রশ্ন অথচ বোকা মেহরিন একটাও আব্রাহামের সম্মুখে দাঁড়িয়ে করতে পারবে না। অতটা মুখ চালিত সে তো নয়। এসব ভেবেই হয়তো ভেতর থেকে মেয়েটা আরো গুমোট হবে। এই বাড়িতে যা ছিল তাই সবই নিজের কাঁধ ব্যাগটায় নিয়ে নিল। এটাতে করে দুটো 3 পিস কিংবা একটা টিফিন বক্স অথবা বিভিন্ন সাজগোজের সরঞ্জাম সবই নেওয়া যাবে। কালো এই ব্যাগটা সে বছর 1 আগেই নিয়েছে, এখন এটা ব্যবহার করছে। মাঝে মধ্যে অবশ্য বদলে অন্যটাও নেওয়া হয়, তবে এটাই বেশি নেওয়া হয়। মেহরিন ব্যাগটার দিকে তাকিয়ে ভাবলো, এবার ব্যাগ একটা নিতে হবে। এখন তো এ বাড়ি ও বাড়ি আসা যাওয়া হয়, একটা লোকচক্ষুরও তো ব্যাপার আছে। যখন মেহরিন হিজাবটা বেঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসার জন্য উদ্যত হলো, তখনই রুমে আগমন ঘটল কাঙ্ক্ষিত সেই পুরুষের। আজ এত দ্রুত ফিরেছে, মেহরিন আচমকা অপ্রস্তুত হয়ে পড়ল। বোকা মেয়েটা সব ভুলে সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকা অবাক ভুরু কুঁচকে ক্লান্তিত মানুষটার দিকে। সেও এক পলক তাকিয়ে আবার দৃষ্টি নুয়ে বলে উঠল, বাড়ি যাই, আম্মু যেতে বলেছে। আব্রাহামের এমনিতেই মেজাজ খারাপ। ভাই দেশে নেই, ডিল একটা বেরিয়ে গিয়েছে হাত থেকে, তার উপর এই মেয়ের কর্ম। কিভাবে বোঝাবে সে? এর বোকাশোকা কাজেই রাগ ঝাড়ে সে। স্বামীকে ঘরে রেখে বাইরে চ্যাটাং চ্যাটাং করে ঘোরে কোন মেয়ে? আব্রাহাম শার্টের বাটনে হাত রাখলো। ব্লেজারটা বিছানায় ছুঁড়ে ফেলে শার্ট খুলতে খুলতে আওড়ালো, স্টুপিড গাধা কোথাকার। এরপর রাগ থাকলেও মনে রাগ চেপে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। দাঁত কিছুটা খিচে বলল, আচ্ছা। মেহরিন আর কিছু ভাবলো না, চলে গেল বেরিয়ে। তবে সহজ সরল মনে আরও একটু অভিমান হলো। একটু কি বলা যেত না, আমি গিয়ে দিয়ে আসবো? মেহরিনের ভাবনার মাঝেই আব্রাহাম পেছন থেকে বলে উঠল, এই মেয়ে, একা কোথায় যাচ্ছ? ওয়েট করো 5 মিনিটস। মেহরিন দাঁড়িয়ে গেল সাথে সাথে। এরপর দাঁড়িয়ে রইল আব্রাহাম কেন ডাকলো। তবে ভেতর থেকে আর কোনো উত্তর আসে না। পাক্কা 7 মিনিটের মাথায় আব্রাহাম বেরিয়ে এলো। ভেজা চুল, আধো ভেজা টি শার্ট আর ট্রাউজার পরনে। মেহরিন অবাক হলো, এভাবে হন্তদন্ত হয়ে গোসল করে কেন এলো? আব্রাহাম ওয়ালেটটা ট্রাউজারের পকেটে নিয়ে হাঁটা ধরল। মেহরিন তখনও দাঁড়িয়ে, বুঝতে পারছে না বেচারি কিছু। আব্রাহাম মেহরিনকে আসতে না দেখে বলল, আসছো না কেন? ফাস্ট ফলো মি। মেহরিন গুটি গুটি পায়ে হাঁটে, কাঁধে ঝোলানো ওড়নাটা হাতে নিয়ে পেঁচায়। আব্রাহাম নিচে এসে কারোর দেখা পেল না, তাই সোজা বেরিয়ে এলো। গাড়ি বের করাই ছিল। নিজে গাড়িতে বসে মেহরিনকে বসতে ইশারা করে। মেহরিন বসলো। যাক, অন্তত তাকে নিয়ে দিয়ে আসবে। যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়। গাড়ি স্টার্ট করার আগেই আব্রাহাম অকল্পনীয় এক কাণ্ড ঘটালো। মেহরিনের ওড়নার এক প্রান্ত টেনে নিল। মেহরিন চমকে উঠল। যখন আব্রাহাম ওড়না দিয়ে ভেজা চুল মুছতে নিতে লাগলো, তখন মেয়েটার আশ্চর্যের আর সীমা রইল না। তবে ভালো লাগলো। আব্রাহাম চুল মোছা শেষ হতে আবার ওড়না ফিরে দিয়ে সোজা হয়ে বসলো। বিশাল বড় একটা বিল্ডিং এর সামনে যখন গাড়ি রাখলো, তখন মেহরিন ভাবুক, চিন্তিত হয়ে কিছু জানতে চাইবে। আব্রাহাম সেই সুযোগটা দিল না। টেনে গাড়ি থেকে নামিয়ে নিল তাকে। লিফট করে 3 তলায় গিয়ে থামলো। ব্যাগের রাজ্যে, সরি, শোরুমে চলে এসছে তারা। মেহরিন অবাক। 2টা ব্যাগ আব্রাহাম নিজেই পছন্দ করলো। বিল পে করলো কার্ড দিয়ে। এরপর আবার জুতোর দোকানে গেল। জুতোর সাইজ জিজ্ঞাসা করলো শুধু মেহরিনকে। এরপর এটাতেও নিজের পছন্দ মতো নিল। 4 জোড়া জুতো। মেহরিনের মাথা ঘুরে। সে 2 বছরে 4 জোড়া জুতো কিনেছে কিনা সন্দেহ। যখন 3 পিসের দোকানে গেল, সেখানে জুতোর ডাবল নিল 3 পিস।
রাতের জন্য বেশ 2-3টা পোশাক নিল। মেহেরিন লজ্জায় অস্বস্তিতে কিচ্ছু বলতেও পারছে না। শাড়ির দোকানে গিয়ে তাকে কিছু জিজ্ঞাসা করা হলো না। আব্রাহাম নিজের মতো 2টা জর্জেট শাড়ি নিয়ে নিল। কসমেটিকের দোকানে গিয়ে মেয়েদের ইনার থেকে সব নিয়ে নিল। একটু আগ পর্যন্ত অস্বস্তিতে পড়ল মেহেরিন। এক পর্যায়ে এসে লজ্জায় ঘিরে ধরল। পুরোটা সময় মেহেরিন স্বভাবগত চুপ করে রইল। পুরো 3 ঘন্টা আব্রাহাম তাকে নিয়ে 3তলা 4তলা ঘুরল। একজন কর্মচারী দিয়ে সব শপিং ব্যাগ গাড়িতে রাখতে পাঠালো, আর নিজে লাস্ট সেকেন্ডে ফ্লোরে এসে থামলো। রাত তখন 7টা প্রায়। রাতের ডিনার নিজের মতো অর্ডার দিল। গরুর কলিজা ভুনা মেহেরিনের বেশ পছন্দ। আব্রাহাম জানে না, খাবার খেতে বসে মেহেরিন খাবে না। এই 3 ঘন্টায় সে স্বেচ্ছায় আব্রাহামের সাথে কথা বলল। আমি বাড়ি যাব, আম্মু চিন্তা করছে না, খাবার শেষ করো দ্রুত। আব্রাহামের স্বাভাবিক গম্ভীর স্বর। মেহেরিন তাও খাবে না, বসে রইল। আব্রাহাম নিজের প্লেটটা নিয়ে এসে মেহেরিনের পাশে বসলো। মাথার কানের ওপর আটকে রাখা পিনটা খুলে দিতে মুখের হিজাব খুলে গেল। এরপর নিজেই মুখে খাবার তুলে দিল। একটা প্রাইভেট রুম, এখানে কেউ আসবে না। সাথে আব্রাহাম নিজেও খেলো। মেহেরিন তখনও ঘোরে। লাইফে ফার্স্ট টাইম এমন হলো। নিজের সাথে নিজের অনুভূতির কোনো মিল পেল না মেহেরিন। ভাবনার থেকে বাস্তবতা ভিন্ন আসলেই। মেহেরিনের ভাবনার মাঝেই আব্রাহাম বলে উঠল, আপাতত এগুলো দিয়ে চালিয়ে নাও, বিয়ের সময় বাইরে থেকে মার্কেট করে আনিয়ে দেবো আমি। আব্রাহাম রাত 10টা বাজে মেহেরিনকে রেখে চলে যাওয়ার জন্য শাশুড়িকে বলে। অবাক হয় মহিতা। এভাবে যেতে দেওয়া যায়? নতুন জামাই, কোনো আপ্যায়ন তো আব্রাহামের ঠিকঠাক মতো হলো না। একটার পর একটা বিপদ শেষই হচ্ছে না। সেদিন এলো, খাবারও খেতে পারলো না, ভাইয়ের সঙ্গে হসপিটাল চলে গেল। এরপর তো আর আসেনি। তিনি বাইরে তাকালো, ঝুম বৃষ্টি তখন। ওরা এখানে বৃষ্টি মাথায় এসেছে। মহিদা বেগম বললেন, আজকে রাতটা থেকে যাও বাবা, সকালের নাস্তাটা করে যেও। এত সুন্দর করে আবদার করলো, আব্রাহাম কি বলবে খুঁজে পাচ্ছে না। যদিও তার ইচ্ছে হচ্ছে থাকার, তবে বোকাশোকা মেয়েটা তাকে একবারও থাকতে বলছে না। এদিকে মেহেরিন দাঁড়িয়ে আছে। মা মেয়ে জামাইয়ের কাণ্ড দেখে সে। কিছু সময় পর সে মিনমিন করে বলল, বৃষ্টি হচ্ছে প্রচুর, সকালে চলে যাবেন না হয়? থাকতেই হবে, এমন একটু জোর করলে কি ক্ষতি হয় বেয়াদব মেয়েটার? আব্রাহাম অনেক ভেবে রাজি হলো। মুহিতা বেগম বেশ খুশি হলেন। মেহেরিন এই কথা শোনা মাত্র গিয়ে একটা গামছা নিয়ে এলো। নতুন গামছা, হয়তোবা আব্রাহামের জন্যই এনে রেখেছে। আব্রাহাম সেটা নিয়ে রুমের ভেতর চলে গেল। কলপারে যাওয়া যাবে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে যে। আব্রাহাম হাত মুখ ধুয়ে এরপর এলো। গামছা বারান্দায় মেলে দিয়ে এসেছে। মেহেরিন তখন বিছানা চাদর পরিবর্তন করছে। বালিশের কভার লাগিয়ে আব্রাহামকে ডেকে মিনমিন করে বলল, আসুন, বিছানা রেডি, শুয়ে পড়ুন। আব্রাহামের মন ফুরফুরে। ঠোঁট কামড়ে ধরে আচমকাই প্রশ্ন করলো, তুমি রেডি? কি? মেহেরিন অবুঝ চোখে তাকিয়ে বলে উঠল। আব্রাহামের বড্ড অসহায় লাগে নিজেকে। ভেতরে ভেতরে রাগও হচ্ছে। দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক হতে চাইলেও এই মেয়ে হতে দিচ্ছে না। আজব প্রশ্ন। ইঙ্গিত বুঝে না বেয়াদব মার্কা মেয়ে। আব্রাহাম বিড়বিড় করে বলে উঠল, স্টুপিড। একটু রোমান্টিক হতে পারে না? তা কেন হবে? শুধু চুপচাপ থাকবে আর নিজের মনে খিচুড়ি পাকাবে। গাধা মেয়ে। মেহেরিন থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। সে যে কথার ইঙ্গিত একেবারে বোঝেনি তা কিন্তু নয়। লজ্জাও পাচ্ছে মেয়েটা, তবুও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আব্রাহাম বিড়বিড় করে বিছানার কাছে গেল। বাইরের ওয়েদার আজ বেশ রোমান্টিক। হিমেল হাওয়ায় চারদিকে ঝুম বৃষ্টির সাথে অল্প ঝড়। টিনশেড বিল্ডিং এর চালার ওপর ঝিরঝির বৃষ্টির শব্দ। আব্রাহাম এর আগে কখনো এমন আবহাওয়ার সম্মুখীন হয়নি। সুর বেশ মধুময় শোনাচ্ছে। মেহেরিন আব্রাহামের থেকে দূরত্ব বজায় রেখে শুয়েছিল। একই বিছানায় স্ত্রীর সাথে শুয়ে থেকেও এমন ওয়েদারে একটা পুরুষ নিজেকে কিভাবে স্থির রাখতে পারে? স্বাভাবিকভাবেই বিপরীত প্রান্তে শুয়ে থাকা রমণীর দিকে আকর্ষিত হবে। আর যদি রমণী নিজে থেকে সেই পুরুষের মনোরঞ্জনের চেষ্টা করে, যদিও মেহেরিন তেমন কিছুই করছে না, ভুলবশত কিংবা অপ্রত্যাশিতভাবে মেয়েটার হাত আব্রাহামের হাতের উপর রেখে দিয়েছে। অন্ধকারে একদম এটা ভাবতে পারেনি এমন কিছু হবে। মেহেরিন নিজেও ঘুমায়নি। আব্রাহাম খপ করে মেয়েটার সেই হাতটা ধরে নিল। ভালোবাসা থাকলেই যে সংসার হয় এমন নয়। ভালোবাসা ছাড়াও এমন অসংখ্য কাপল রয়েছে ভালোবাসাহীন সংসার করে যাচ্ছে। এটা খুব বেশি অপরাধ নয়। তবুও আব্রাহাম দোটানায় ভুগতে লাগলো। যদিও মনে এটার চেয়ে নিজের পাশে শুয়ে থাকা রমণীকে একান্তই নিজের করে পাওয়ার তীব্র বাসনা হচ্ছে। আব্রাহাম যখন মেহরিনের হাতটা টেনে নিয়ে আলতো করে হাতের পিঠে নিজের রুক্ষ সিগারেটে পোড়া ওষ্ঠধয় ছুঁয়ে দিল, তখন টের পেল সে ভীতু স্বভাবের মেয়েটা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। সাহস বাড়ল বই, কমল না পুরুষটার। দূরত্ব ঘুচিয়ে বউয়ের সাথে আরো একটু ঘনিষ্ঠ হলো নিজ থেকে। ঠান্ডার কবল থেকে বাঁচতে গরম উষ্ণ বস্তু জড়িয়ে নিল দুজনেই। সেটা নিচ থেকে মেয়েটার উদরে হাত রাখলো আব্রাহাম। আলতো করে নিজের দিকে টেনে নিল। বালিশ থেকে মাথা তুলে মেয়েটার গলায় রাখলো মুখ। রুক্ষ পুরুষালী ঠোঁটের ছোঁয়া লাগলো গলায়। উষ্ণ নিঃশ্বাসে শরীর শিরশির করে উঠল। চোখ বন্ধ করে মেহরিন। তখন শুনতে পায় পুরুষটার নেশাক্ত স্বরে এক অদ্ভুত আবদার, আই নিড সামথিং। মেহরিন বরফের অনুরূপ জমে যায়। কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ বের করতে পারল না মেয়েটা। আব্রাহাম এবার শক্ত করে দুই হাতে মেহরিনকে একদম নিজের দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরল। স্লো ভয়েসে বলে উঠল, একটা শাড়ি পরবে?
মেহেরিন অবাক হলো। এত আবেগ নিয়ে আবদার করার কি আছে, বললেই হতো। অন্ধকারে মেয়েটা মাথা নাড়ে। আব্রাহাম টের পেল, আলগা করে দিল হাতের বাঁধন। ছাড়া পেতে মেহেরিন উঠে গেল, লাইট অন করে ওয়ার্ড্রোব খুলল। শপিং ব্যাগগুলো এখনো খোলা হয়নি। শাড়ির ব্যাগটা খুঁজে বের করে দুটো শাড়ি হাতে নিয়ে আব্রাহামের দিকে ফিরে তাকালো। চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলো কোনটা পরবে। আব্রাহাম 2 হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে। মেহেরিনের হাতের শাড়ি দুটো অপলক দেখে বলল নীলটা। নীল রঙের শাড়িটার সাথে সাদা ব্লাউজ রয়েছে। মেহেরিন সেগুলো নিয়ে ওয়াশরুমে গেল। আব্রাহাম উঠে বসলো। প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে চেপে ধরলো। দেশালয় দিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়া ছাড়লো। কিসের যেন একটা তেষ্টা পাচ্ছে, সিগারেটের না। আব্রাহাম 2-1 বার টানলেও এই মুহূর্তে কোনো সুখ পেল না। তবুও শেষ করলো সময় নিয়ে। কিন্তু তখনও রমণীর আসার নাম গন্ধ নেই। আব্রাহাম বিছানা ছাড়লো। ওয়াশরুমের দিকে যাওয়ার আগে দরজা খুলে মেহেরিন বেরিয়ে এলো। খুব সুন্দর করে পরেছে শাড়ি, চুল বেনুনি করা, এলোমেলো হয়ে আছে সেই বেনি, ঘন দীর্ঘ কালো চুল। আব্রাহাম কখন যে মেয়েটা তার সামনে এসে দাঁড়িয়েছে টেরও পেল না। মেহেরিন ওর দিকে পিঠ করে দেয়ালে লাগানো ছোট্ট আয়নাটার সামনে দাঁড়ালো। ওয়ার্ড্রোবের ওপর থেকে কাজল নিয়ে চোখে লাগালো। আব্রাহাম মেহেরিনের থেকে 1-1.5 ফিট লম্বা তো অনায়াসে হবেই, তাই খুব বেশি অসুবিধা হলো না আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাজে মনোযোগী রমণীকে দেখতে। মেহেরিন কাজল লাগিয়ে যখন চুল আঁচড়াতে যাবে তখন বাদ সাধিল আব্রাহাম। পেছন থেকে হাত ধরে নিল। মেহেরিন আবারও চাইল অবুঝ চোখে। আব্রাহাম এবার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে ফের বউয়ের দিকে চাইল, বলল, চুল বেঁধো না, এভাবেই থাক। এরপর বিছানায় গিয়ে বসলো। মেহেরিনকে বসালো নিজের সামনে। গভীর চোখে তাকিয়ে অবলোকন করে কাচুমাচু করিতে থাকা মেহেরিনকে। আচ্ছা, ওর কি মনে প্রশ্ন জাগেনি কেন আব্রাহাম ওকে শাড়ি পরতে বলল? হয়তো এসছে, এটা খুব বেশি অবাক হওয়ার নয়। তবুও আব্রাহামের এই বোকারানিকে কেন জানি ভালোবাসাহীন ছুঁয়ে দিতে ইচ্ছে করল না। কিছু সময় আগের জানা কামনা বাসনা উবে গেল। দীর্ঘ সময় তাকিয়ে থেকেও যেন আজ এই রমণীকে দেখা তৃষ্ণা মিটল না। রাতের অর্ধপ্রহর হতেই মেহেরিনের চোখ ঘুমে বন্ধ হয়ে আসে। এত সময় আব্রাহামের এভাবে তাকিয়ে থাকা দেখে লজ্জা পেল ও। এখন ঘুমে শরীর ঢুলঢুল করছে। আব্রাহাম ওকে এক হাতে নিজের বাহুর উপর নিতেই ঘুম হওয়া হয়ে গেল। চট করে সরতে নিলেই আব্রাহাম বলে উঠল, সরি মেহুরানি, তোমার ঘুম দেখে হিংসে হচ্ছে আমার। নাও আই এম জেলাস। কি বলবে মেহেরিন? ড্যাব ড্যাব চোখ জোড়া আরো বড় বড় হয়ে তাকিয়ে রইল। মেহেরিন কিছু বুঝে ওঠার আগেই আব্রাহাম মেয়েটার অধরে আলতো করে চুমু খেল। মেহেরিনের যে কি হলো, চোখ বন্ধ করে মানুষটার পাগলামো মেনে নিল। অস্বাভাবিক তো নয়, খুব স্বাভাবিক এটা। স্বামী স্ত্রীর মধ্যে এমনটা তো হওয়ারই। মনের মধ্যে বিয়ের আগ থেকেই আব্রাহামকে নিয়ে একটা অনুভূতি তো রয়েছেই, সেটা বিয়ের আগ থেকেই। এখন প্রশ্ন, আব্রাহামের মনে মেহেরিনকে নিয়ে কোনো অনুভূতি আছে কি? মেহেরিন জানে না, তবুও নিজের মনে ছক কষে। অনুভূতি না থাকলে এত কাঠখড় পুড়িয়ে বিয়ে নিশ্চয় করতো না। 3 দিন হলো আজ আবরাজ কল করে না ফিজাকে। আজ আবার জুনায়েদ এসেছে এই বাড়ি। ফিজা নিজের রুমের দরজা বন্ধ করে শুয়েছে রাতে। মেয়েটার আচমকাই আজ কেন অজানা কারণে ভয় হচ্ছে। আব্রাহাম বাড়ি নেই। ইলা বেগম, মিলন খান নিচের রুমে, জুনায়েদ নিচতলার দক্ষিণ করিডোরের সেই গেস্ট রুমে। তবুও ভয় হচ্ছে বেচারির। বিশাল বড় এই বাড়িতে কোনো এক রুমে কেউ চিৎকার করে গলা ফাটালেও কেউ শুনবে না। ফিজা ফোন হাতে নিয়ে অপেক্ষায় একটা কল আসবে। ফোন করবে সেই মানুষটা, একটু আশা অপেক্ষা। সময় ফুরায়, কিন্তু আমাদের অপেক্ষা ফুরায় না। তপ্ত শ্বাস ফেলে চোখটা বন্ধ করে মেয়েটা। কি এমন রাজকার্যে ব্যস্ত এই পুরুষ? একটা ফোন কলেরও সময় নেই তার হাতে। আগে তো এমন হয়নি। চোখে তার অবহেলার জল জমেনি, তবে আজ কেন জমছে উত্তর খুঁজে পায় না সে। ফোনের রিংটোনের শব্দে চোখ মেলে চাইল। গম্ভীর পুরুষের একখানা ছবি সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠল। কালো স্যুট পরে চশমা হাতে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছে নিজের কালো রঙের রোলস রয়েস কারটার দিকে। এটা ফিজা বাংলাদেশে দেখেনি, জার্মানিতে দেখা পেয়েছিল এটার। নজর কাড়া এই কারে বসার মতো সৌভাগ্য তার হয়েছে। তর্জনী আঙ্গুল ছুঁয়ে চোখের কোটর থেকে চোখের জল মুছে নিল খুব সাবধানে। এরপর কল রিসিভ করলো। খোঁচা খোঁচা দাড়ি সর্বপ্রথম নজরে এলো। বলেছিল তার দাড়ি ভালো লাগে। এরপর হঠাৎ হয়ে ওঠা প্রেমিক পুরুষ আর দাড়ি ফেলে দেয়নি, ক্লিন শেভ করেনি আর, যার ফলস্বরূপ সুন্দর খোঁচা খোঁচা এই দাড়ি হয়েছে এখন। আবরাজ ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে। সাব্বির কল করেছিল তাকে। সে জানিয়েছে বউ তার আপসেট। 2 বার করে সাব্বিরকেও কল করে ফেলেছে। অগত্যা যোগাযোগ করতেই হলো, নয়তো কাজ সম্পূর্ণ শেষ করে তবেই কথা বলে নিত। এখনো তো মিস্টার জিয়ের সাথে সাক্ষাৎ বাকি। ফিজার দুর্বলতা অনেকটা দূর হয়েছে। ঠিকঠাক সেবা আর খাবারের ফলে সম্ভব হয়েছে এটা। চোখ মুখ এখনো ফোলা, বেশ দারুণ লাগছে দেখতে। গলার লকেটটা একপাশে গিয়ে ঘাড়ে পড়ে আছে। পরনে লেডিস টি শার্ট। বৃষ্টির সাথে বাইরে থেকে আসা ঝড়ো বাতাসে এলোমেলো করছে খোপাবিহীন চুল। চুল ভাঁজ করে রাখতে রাখতে বলে উঠল, বৃষ্টি হচ্ছে আবরাজ। আবরাজ ঠোঁট কামড়ে ধরে। তাদের মধ্যে বৃষ্টি নিয়ে স্মৃতি নেই। মৃদু স্বরে ডাকলো, সুগন্ধি ফুল। তোমায় জড়িয়ে ধরতে ইচ্ছে করছে।
ফিজা চোখ বন্ধ করে নিল সাথে সাথে। দূর থেকেও এই পুরুষ তাহার সর্বস্তরে বিচরণ করছে। কোনো কথা হয় না দুজনের মধ্যে। নীরবতা ভেঙে ফিজার রুমের দরজায় আচমকাই কেউ কড়া নাড়া শব্দ হলো। শক্ত ধাঁচের ফিজা ভয় পেল কিনা কে জানে, অল্প কেঁপে উঠল মেয়েটা।